নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার মদনমোহন এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুন, আটক এক নরপিশাচ। অল্প বৃষ্টিতেই ফের জলমগ্ন শ্রীভূমি শহর। ভাঙাচোরা সড়কে চরম দুর্ভোগে জনজীবন। শ্রীভূমি জেলা এসএসপি লীনা দোলের নেতৃত্বে বড় সাফল্য, কোটি টাকার ব্রাউন সুগার সহ আটক অগপ নেতা সহ 2। হাইলাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিট, বড় ভাইয়ের হামলা, গুরুতর আহত ছোট ভাইয়ের স্ত্রী ও পুত্র। বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত, হাইলাকান্দিতে কৃতজ্ঞতা সভা। নদীবাঙ্গনে অস্তিত্ব সংকটে রংপুর চতুর্থ খণ্ডের গ্রাম, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রামকৃষ্ণনগরে শহরে যানজট নিরসনে উদ্যোগ, অটো চলাচলে নতুন নিয়ম। শ্রীভূমি জেলার মদনমোহন এলাকায় সংঘটিত হলো চাঞ্চল্যকর ঘটনা। এক 8 বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করে খুন করলো এক নরপিশাচ। জনতা জাকির আলম তালুকদার নামের হত্যাকারীকে আটক রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। সকাল 10টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে বাড়ির পাশের টিলার জঙ্গলের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার পর স্থানীয় মদনমোহন পুলিশ পোস্টে খবর দেন স্থানীয়রা। খবর পাওয়ার পরেও মাত্র 300 মিটার দূরে থাকা ঘটনাস্থলে যায়নি পুলিশ কর্মীরা। পরবর্তীতে বিকেল দিকে উত্তেজিত স্থানীয় জনগণ চরগুলা হাইলাকান্দি সংযোগকারী সড়ক অবরোধ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে মদনমোহনে পৌঁছায়। এদিকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা মদনমোহন পুলিশ পোস্টের দায়িত্বে থাকা মোহনলাল দাসকে ক্লোজ করেন। অবশেষে পুলিশ স্থানীয় জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হত্যাকারী জাকির আলম তালুকদারকে সদর থানায় নিয়ে যায় সদর থানার পুলিশ। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনা ও ধর্ষণ ও খুনের ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানে একটা দুৰ্ভাগ্যজনক ঘটনা। নিষ্পাপ শিশু 8 বছৰীয়া ছোৱালী, তেওঁক আমি যি প্ৰাৰম্ভিক অনুসন্ধানত পাইছোঁ মাৰ্ডাৰ কৰা হৈছে, ৰেপ কৰি মাৰ্ডাৰ কৰা হৈছে বুলি আমি প্ৰাৰম্ভিক অনুসন্ধানত আমি পাইছোঁ। বাকী অনুসন্ধান কৰিব লাগিব, যদি এতিয়া গোটেইখিনি কথা ক'ব নোৱাৰি যদি চাই আছে। আৰু যিজন আছামী আছিলে যিজন, তেওঁক কৰায়ত্ব কৰা হৈছে আৰু বাকী আমাৰ অনুসন্ধান চলি আছে। আৰু দুখীয়া যাতে আমি শাস্তি পায় তাৰ বাবে আমি যিখিনি কৰণীয় আছে গোটেইখিনি প্ৰক্ৰিয়া ফ'ল' কৰি কৰা হৈছে। আৰু আগতো যি অনুসন্ধান কৰিব লগা আছে সেইখিনি ভালকৈ কৰিম। কি হৈছিল মানে যিটো ঘটনা হৈছে গমেই পাইছে আপোনালোকে। এতিয়া তেওঁক মাতি নিছিলে, মাতি নি পেলাই জংঘলৰ এটা হেৰি তাতে তেওঁক মাৰি পেলালে, দি পেলাই কয় কাপোৰেৰে যিখিনি দি পেলাই, আৰু তাৰ লগতে ৰেপ কৰাৰো মানে পাইছোঁ, সেই সন্দেহ কৰা হৈছে বস্তুখিনি। সেইখিনি আমি যিখিনি পাইছোঁ আমি এতিয়া চাই আছোঁ বাকীখিনি কথাত। আৰু আমি এইটোৰ কাৰণে আমি যত্নৱান আছোঁ যাতে দোষীক আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিব পাৰোঁ। দুৰ্ভাগ্যজনক ঘটনাৰ এটা দৃষ্টান্তমূলক শাস্তি আগলৈ যাতে এনেকুৱা ঘটনা হ'ব নোৱাৰাকৈ দৃষ্টান্তমূলকভাৱে আমি শাস্তি দিব পাৰোঁ তাৰ ব্যৱস্থা কৰি আছোঁ। এই বিষয়ে অনুসন্ধান যি অভিযোগ দিছে আমি গুৰুত্ব সহকাৰে লৈছোঁ। কিন্তু যি আমাৰ IC কালীগঞ্জ আছিলে, তেওঁ সময়মতে উপস্থিত হৈ পেলাই যি আমাৰ আছামী আছিলে তেওঁ কৰায়ত্ব কৰিলে। আৰু বাকী যিখিনি কৰিব লগা আছে কৰিছে। বাকী আমাৰ শ্ৰীভূমিৰ যে আমাৰ হেডকোৱাৰ্টাৰৰ পৰা যি পাৰ্টি সময়মতে আহি পাই কৰিছে। গতিকে আমি আমাৰ ফালৰ পৰা যিখিনি কৰিব লাগে আমি কৰিছোঁ। যদি মদনমোহন ইয়াৰ যিজন এজন আছিলে আমাৰ আৰক্ষীৰ কৰ্মচাৰী, তেওঁৰ বিৰুদ্ধে অভিযোগ পাইছোঁ। আমি সেই বিৰুদ্ধে অনুসন্ধান আমি লৈছোঁ, গুৰুত্ব সহকাৰে লৈছোঁ। এৰিটো দিয়া হোৱা নাই, যিহেতু ৰাইজৰ মাজত ক্ষোভ আছিলে। ক্ষোভ হৈ পেলাই তেওঁক অলপ যিহেতু তেওঁক মাৰপিট কৰিব চেষ্টা কৰিছিলে, সেইখিনি সময়তে অলপ ইফাল সিফাল হ'ব পাৰে, কিন্তু এৰি দিয়া হোৱা নাই। আৰু বাকী এইখিনি আমি তেনেকুৱা ধৰণৰ চেঞ্চিটিভ মেটাৰত আৰক্ষীয়ে, শ্ৰীভূমি পুলিচে, অসম পুলিচে কেতিয়াও এনেকুৱা ধৰণৰ তেনেকৈ এৰি দিয়াৰ জাতীয় কাম নকৰে। এইটো আমাৰ বিশ্বাস। আৰু আমি দেখিব আপোনালোকে আমি যিখিনি কৰিছোঁ কাম আপোনালোক আৰু ভালকৈ কৰিম, যাতে শাস্তি পায় তাৰ ব্যৱস্থা কৰিম। আপনার নাম কিতা? বয়স কত হইব বাচ্চা? 8 বছর। কয়টার থেকে আরিছে? 10টায় হারিছে। আচ্ছা, আর তুকাই শুরু করছি 10টা বাচ্চা কিয়া 12:30 12:50 তুকাইয়া ওনাকে পাইয়া আমি তানাত কিয়া আমার মালিকদার কাছে গেছি, প্রেসিডেন্টের কাছে। তার মধ্যে চলো তানাত যাই। ও তানাত গেছি গিয়ালে তাই স্যাররে কইছে একজন আছে স্টাফ আর নাই। বাদে একটার সময় কোয়ার বাদে আসামি গো না হইছে। ছোৱালীটোৰ নাম কিটা আছিলে? বাচ্চা একটা ডাকি আনিছে আর নিয়া রেপোর্ট লাগে মারি গেছে, রেপোর্টে মারি গেছে। কোন জায়গায় ঘটনা? মদন মন্দির 8 বছর। ঘটনা কোন সময় হয়েছিল? 12:50 মানে কি, মানে কারা ডেকেছিল ওদেরকে? একজন রবার খাটে সে ডাকিয়ে নিয়ে উঠাই দিছে, টিলা উঠাই আর রেপোর্টে মারি গেছে।
অল্প বৃষ্টিতেই ফের জলমগ্ন শ্রীভূমি শহর, ভাঙাচোরা সড়কে চরম দুর্ভোগে জনজীবন। সামান্য বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল শ্রীভূমি শহরের একাধিক এলাকা। দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার পাশাপাশি বেহাল সড়ক ব্যবস্থার কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন শহরবাসী। বুধবার অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বজেন্দ্র রোড, মিশন রোড সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বহু বাড়িঘরে জল ঢুকে পড়ে। ফলে পথচারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জল জমে থাকায় যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। এদিকে শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। রাস্তার বড় বড় গর্তে জল জমে থাকায় কোথাও রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা দুষ্কর হয়ে পড়েছে। এর জেরে দিনভর একাধিক ই রিক্সা ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। অনেক যাত্রীকে মাঝপথে নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং শহরের ভাঙাচোরা সড়ক দ্রুত মেরামতের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। শহরের এই বেহাল পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা উন্নত করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে আর দুর্ভোগের শিকার হতে না হয়। হাইলাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হলো চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দা দিয়ে হামলা চালালেন বড় ভাই। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলে। হাইলাকান্দি শহরের ৯ নম্বর ওয়ার্ডে কয়েকদিন ধরে পারিবারিক জমি নিয়ে দুই ভাই অজয় রাউত ও সঞ্জয় রাউতের মধ্যে বিবাদ চলছিল। প্রথমে বাকবিতণ্ডা হলেও পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, অজয় রাউত দা নিয়ে সঞ্জয় রাউতের উপর হামলা করতে এলে সঞ্জয় প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পলায়ন করে। এরপর বাড়িতে থাকা সঞ্জয়ের স্ত্রী জবা রাউত এবং ছেলে সাহিল রাউতের উপর দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালান অজয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত জবা রাউত ও সাহিল রাউতকে উদ্ধার করে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দুজনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনার পর ছোট ভাই সঞ্জয় রাউত হাইলাকান্দি সদর থানায় বড় ভাই অজয় রাউতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত বড় ভাই অজয় রাউতকে গ্রেফতার করতে পারেনি হাইলাকান্দি পুলিশ। গোটা হামলার ঘটনাটি বাড়িতে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের পথে অগ্রগতিকে স্বাগত জানিয়ে হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এক কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাইলাকান্দি ও শ্রীভূমি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী, বরাকবেলি হাইকোর্ট বেঞ্চ দাবি কমিটির সদস্য এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আইনমন্ত্রী সুশান্ত বরগুহাই, বরাক উপত্যকার মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের ধন্যবাদ জানানো হয়। বিশেষভাবে বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তের ভূমিকাকে প্রশংসা করা হয়। তিনি বিধানসভায় বিষয়টি জোরালোভাবে উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি পাঠান। বক্তারা বলেন, 3 দশকেরও বেশি সময় ধরে বরাকবাসীর এই ন্যায্য দাবি বর্তমান সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। আইনমন্ত্রী সুশান্ত বরগুহাইয়ের আশ্বাসে স্থানীয় বেঞ্চ প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলেও তারা আশা প্রকাশ করেন। সভায় হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হক মজুমদার ও সম্পাদক ফখরুল ইসলাম বরবুইয়া বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিগগিরই বরাক উপত্যকার একটি কেন্দ্রীয় স্থানে গুয়াহাটি হাইকোর্ট স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা বাস্তব রূপ নেবে বলে তারা আশাবাদী। আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত, মাননীয় আসাম সরকারের মন্ত্রী তথা আসাম সরকারকে, যে ওনারা বরাক ভ্যালিতে একটা হাইকোর্ট বেঞ্চ দেবেন এই প্রতিশ্রুতি আমরা পেয়েছি। কিন্তু বেঞ্চটা কোথায় হবে সেই নিয়ে আমরা বিভিন্ন আন্দোলনের কার্যসূচি নিয়েছি। হেলালবাবু বলেছেন আমরা যেটা একটা বদরপুরে একটা সমাবেশ হবে, অর্থাৎ কেন্দ্রীয় সমাবেশ বা সমাবর্তন যেটা বলি, এছাড়া আমাদের প্রতিনিয়ত শ্রীভূমি তথা নিশ্চয়ই হাইলাকান্দিতেও যৌথভাবে সচেতনতা সভা এবং স্বাক্ষর সংগ্রহ চলছে। হ্যাঁ, এবং কাছাড়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারাও অনেকে আমাদের সিআরপিসির স্টেট সেক্রেটারি সাধন পুরকাইস্ত মহাশয় সহ আরো বিদ্বজনের সঙ্গে আলাপ হয়েছে, তারাও একমত। আমরা আমাদের মাননীয় এমপি কৃপানাথ মেলা, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাইস্ত সহ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে আমাদের দাবি, স্থান অথবা এই যে বেঞ্চের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দাবি আমরা জানাবো। আমরা দীর্ঘদিন থেকে যে মুভমেন্ট চালিয়ে আসছি বরাকবেলিতে গুয়াহাটি হাইকোর্টের একটা স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে,
গত করল উহার ফলস্বরূপ আমরা যে নিউজ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমাদের মাননীয় বিধায়ক কমলাক্ষ দা যে প্রশ্ন করেছেন এবং উহার উত্তরস্বরূপ আসাম সরকারের মাননীয় ল মিনিস্টার উত্তরও দিয়েছেন যে বরাকভ্যালিতে একটা হাইকোর্টের বেঞ্চ স্থাপন হবে। কাজেই আমি প্রথমে মাননীয় কমলাক্ষ দেবপুরকাস্ত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আসাম সরকারের মাননীয় মন্ত্রী আইন মিনিস্টার যিনি ডক্টর সুশান্ত বরগোহাই, ওনাকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসামের মাননীয় চিফ মিনিস্টার, যেহেতু ওনারই লিডারশিপেই বর্তমানে মন্ত্রিসভা কাজ করছেন বা অন্যান্য বিধায়করাও এখানে সেশনে নিজেদের কথাবার্তা বক্তব্য পেশ করছেন। কাজেই আসাম সরকারকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু ওনার তরফেই কালকের এই প্রপোজালটা যে প্রথম স্টেপ হিসাবে যে অ্যাকসেপ্টেন্সের আমরা যে নিউজ পেয়েছি, অত্যন্ত আমরা আনন্দিত এবং আপ্লুত। সবার প্রথমে আমি মাননীয় আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের কমলাক্ষদা যে ইনিশিয়েটিভ নিয়ে গতকালকে বিধানসভায় হাইকোর্ট বেঞ্চের যে একটা ডিমান্ড তুলেছে, সেটাকে সাড়া দিয়ে ল মিনিস্টার সেটার উপর একটা স্টাম্প দিয়ে বলেছেন যে আমরা অতি সত্বর ডিব্রুগড়ে এবং বরাকভ্যালিতে হাইকোর্ট বেঞ্চে স্থাপন করতে যাচ্ছি। তো আমরা বরাকভ্যালি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির পক্ষ থেকে কমলাক্ষদাকে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই যে আমরা রাত্র 12টার সময় ওনার বাড়িতে গিয়ে অনুরোধ করেছিলাম যে আপনি সদনে এই কথাটা তুলবেন, এবং উনি সেটাকে সাড়া দিয়ে সদনে এই কথাটা তুলেছেন, কারণ দীর্ঘ 30 বছরের ঊর্ধ্ব থেকে এই ডিমান্ড চলে আসছে। আমরা জানি এই সরকারে কোনো দাবি করতে হয় না, কোনো ডিমান্ড, কোনো ধর্ণা করতে হয় না। এই সরকার না চাওয়াতে সবকিছু দিয়ে দেয়। আমরা যেভাবে সেক্রেটারিয়েট পেয়েছি, আমরা কিন্তু সেটা কল্পনা করতে পারিনি বরাকভ্যালিতে আমরা সেক্রেটারিয়েট পাবো। তো আমরা সেভাবেই কালকে সেটার উদাহরণ দেখেছি যে আমরা হাইকোর্ট বেঞ্চ পেতে যাচ্ছি আমাদের বরাকভ্যালিতে এবং সঙ্গে সঙ্গে ডিব্রুগড়েও। তো আমি বরাকভ্যালি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির পক্ষ থেকে সকল জনসাধারণকে এই বার্তা দিতে যাই যে এই আন্দোলন আপনাদের আন্দোলন, কারণ এটা আপনাদের দ্বারাই কিন্তু সফল হয়েছে। দীর্ঘ 30 বছর থেকে এবং বিগত দিন থেকে বরাকভ্যালি ডিমান্ড কমিটি যেভাবে কাজ করে যাচ্ছে, সেটাকে আপনাদের সহযোগিতার জন্য কিন্তু সেটা করা সম্ভব হয়েছে। নদীভাঙ্গনে অস্তিত্ব সংকটে রংপুর চতুর্থ খণ্ডের গ্রাম, দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি স্থানীয়দের। হাইলাকান্দি জেলার রংপুর চতুর্থ খণ্ডের একটি গ্রাম দীর্ঘ 15-20 বছর ধরে নদীভাঙ্গনের কবলে পড়ে অস্তিত্ব সংকটে রয়েছে। ইতিমধ্যে গ্রাম চলাচলের রাস্তা ও বহু বসতভিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে প্রায় 20-25টি পরিবার চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কয়েকদিন পূর্বে এলাকার সাংসদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ভাঙন বিরোধী কাজের আশ্বাস দিলেও এখনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ। বর্তমানে নিরাপদ যাতায়াতের রাস্তা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই আরও বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। গ্রামবাসীরা আলগাপুর কাটলিচড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর নাম লস্কর এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিলন দাসের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে নদীভাঙ্গন রোধ ও ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্নির্মাণ করে গ্রামটিকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা ওখানে গ্রামের 15 ফ্যামিলির যে রাস্তা আসলো, ওইটাও আমরা 15 ফ্যামিলির আসা যাওয়ার রাস্তা বিগত 15 বছরের মতো হয়ে গেছে। রাস্তাটা সামনাটা ভাঙি গেছে। ওই যে উত্তর দিকে আছে আজফর মাস্টারের বাসা আছে, বাসার ওদিকে একটা করিডোরের মতো রাস্তা, দুদিকে তারা আগে তো কোনো ঘর বাড়ি আসলো না, এখন তো জায়গাটা যার মালিক আসলো বিক্রি করার পরে তারা ঘর বানাই লাইছে। তো রাস্তার জায়গা আমরা অলরেডি রয়েছে, কিন্তু মিডিলে যেটা রাস্তার মিডিলের মধ্যে যে জমিনটা আসলো, এটা নদীয়ে ভাঙ্গিয়া নিচে গিয়ে নদীয়ে ভাঙ্গিয়া যাওয়ার পরে এখন এমন অবস্থা হয়েছে যে আমরা 15 ফ্যামিলির কোনো আসা যাওয়ার রাস্তা নাই। যেমন স্কুলে যাইতাম বা বাচ্চা স্কুলে লইয়া যাইতাম, বা বাচ্চা কোনো রোগী অসুখ আছে তারা লইয়া যাইতাম, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমরা এখানে রামশঙ্কর রায় করিয়া তার দাদার বাসা, তাই নিজের গড়ের দিকে যাওয়ার রাস্তা দিছেন। তো আপাতত ওদিকে যাই আর, কিন্তু এটা তো রাস্তা না, তানোর গড় যে সময় চাইন তাই বন্ধ করে দিতে পারেন। তো এখন আমরা যে এই রাস্তা যদি হয় না, তো আমরা ভবিষ্যতের যে কষ্টটাও থাকবো, আমরা কেমনে আসা যাওয়া করবো। আমরা
এখানের যে এমএলএ আছেন, এমএলএ হোক, এখানের যে আমরা কাটলিছড়া ব্লকের আন্ডারে সার্কেলের আন্ডারে যে আছে, তারা এটা আইয়া সার্ভে করিয়া দেখিয়া আমরা রাস্তাটা সুন্দর করে বানাইয়া দিত, আর নদীর ভাঙিনিটাও যাতে বন্ধ হইতো। ওটা আমরা রংপুর পার্ট 4 গ্রামবাসী তো রাস্তা আসলো গত 20-25 বছর আগে, আমরা নদী আসলো, নদীর সামনে দিয়ে আসলো রাস্তা। এই রাস্তা আমরা সব এই গ্রামের সব রাস্তাটা যাইতো, সব মানুষে যাইতো, এই মেইন রোড আসলো। আমরা 15 ফ্যামিলি আসি, এখন আমরা যাইবার রাস্তা কোনোটা নাই, কোনোটা পুরা ডেডলাইন। আমরা এখন গত 10 বছর থাকি মানুষের ঘরের উপরে দিয়ে যাই, আর তারা যদি 10 বছর আজ বন্ধ করে দেয় তা আজকে যাইবার রাস্তা নাই। আমরা ফ্যামিলির মাঝে স্কুল ছাত্র আসি, কাটলিছড়া যাইবার মেইন প্রকল্প হলো আমরা রুজি রোজগারের প্রকল্প হইল কাটলিছড়া যাইবার। এখন কাটলিছড়া যাইবার লাগে আমরা কোনো লাইন নাই, কন্টিনিউ যে নদী ভাঙ্গিয়া যার, নদী ভাঙ্গার অবস্থায় আমরা কোনো রইবার জায়গা নাই। ওই যে 4-5 ফ্যামিলি আসলো, তারা উঠিয়া গেছেন, তারা উঠিয়া যাওয়া যেখানে বইছেন তারা এখানেও রইবার আর ব্যবস্থা নাই, এটা কন্টিনিউ ভাঙ্গার অবস্থা। এখন তো আর আমরা চাই আর যে আমরা এমএলএ হোক, আমরা 121 নম্বর আর 122 নম্বর এরিয়াত আমরা ফোর্সিং বর্ডারও, সেই বর্ডার অবস্থায় এখন আমরা জুবাইর আলম একটা এমএলএ আসেন আর আমরা মিলন দাস একটা এমএলএ আসেন। তারা সব দৃষ্টি আকর্ষণ করে কইয়ার যে আমরা আইয়া মেইন ফিল্ডে আইয়া ভেরিফাই করিয়া দেখতা যে জিনিসটা আমরা কত মানে কষ্ট হয়ে আসি। যে এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530, 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই,
কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। রামকৃষ্ণনগর শহরে যানজট নিরসনে উদ্যোগ, অটো চলাচলে নতুন নিয়ম। রামকৃষ্ণনগর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বড় উদ্যোগ নিল পৌরসভা ও পুলিশ প্রশাসন। টাউন অটো চালক সংস্থার আবেদনে সাড়া দিয়ে শহরে অটো চলাচল ও পার্কিংয়ে আনা হয়েছে নতুন নিয়ম। রামকৃষ্ণনগর টাউন অটো চালক সংস্থার আবেদনের ভিত্তিতে রামকৃষ্ণনগর পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে শহরের যানজট কমাতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শহরের মধ্যে অটোগুলো নির্ধারিত নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করবে। রাস্তার একপাশে এক লাইনে অটো পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে টাউন অটো চালক সংস্থা। এছাড়াও নেতাজি বাগ থেকে পুরনো বিজিবি অফিস পর্যন্ত রাস্তার পাশে কোনো ধরনের বাজার বা হাট বসতে দেওয়া হবে না। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ রাস্তা দখল করলে বা নিয়ম ভঙ্গ করলে রামকৃষ্ণনগর পৌরসভা ও পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। শহরের যানজট কমিয়ে সাধারণ মানুষের চলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। আমরা রামকৃষ্ণনগর মিউনিসিপ্যাল বোর্ড এবং রামকৃষ্ণনগর থানা সহযোগে আজকে এখানে আমরা যে অটো চালক সংস্থা আছে, অটো চালক সংস্থা কিছুদিন ধরে আমাদের কাছে বারবার দাবি জানাচ্ছে যে যেগুলা অটো সেগুলা অটো তারা শৃঙ্খলাবদ্ধভাবে রাখবে এবং যাতে এই বাজারে মানুষের কোনো অসুবিধা না হয়, ঝঞ্ঝাট না হয়। আর বিশেষ করে রাস্তার ভিতরে যেগুলা দোকান সেইগুলা বিভিন্ন সময়ে অনেক কমপ্লেন হচ্ছে পাবলিক থেকে, বিভিন্ন সময় প্রকারে নিউজে হয়েছে। আমরা বারবার চেষ্টা করছি ওদের বাজারের ভিতরে নেওয়ার জন্য, কিন্তু তারা শুনছে না, বারবার আমাদের কথা ভায়োলেট করছে এবং আবার রাস্তার উপরে এসে দোকান করছে। অ্যাক্সিডেন্টের ঝুঁকি থেকে যায়, পাবলিকের জীবনের ঝুঁকি থেকে যায়। তাই আমরা বারবার চেষ্টা করেছি, আজকেও আমরা ওদের বলে দিয়েছি কালকে থেকে ওরা বাজারের ভিতরে সাফিসিয়েন্ট মাটি আছে, জায়গা আছে, সেখানে দোকান দেবে আর রাস্তাটা খালি রাখবে। আর অটোগুলা একটা শৃঙ্খলাবদ্ধভাবে থাকার জন্য বলা হয়েছে। আর নেতাজি বাগের সামনে থেকে বাজারের বিজেপি অফিসের সামনে পর্যন্ত এই জায়গায় কোনো ধরনের ট্রাফিক থাকবে না। এখানে কোনো ধরনের গাড়ি, অটো বা কোনো দোকান থাকবে না, কারণ এটা বাজারের সামনে। সবসময় এটা একটা মানে জঞ্জাট থাকে, মানুষ বেশি থাকে, বাজারে মহিলারা বাচ্চারা আসতে পারে না, বাজারের গলির সামনে গাড়ি রাখে দেয়, বাইক রেখে। তো সেইগুলোটা খালি রাখার জন্য আমরা আপিল করেছি, থানাও আমাদেরকে সহযোগিতা করেছে। বিশেষ করে যে 2 লাইনে 3 লাইনে যে অটো রাখে, তাতে এখানে গাড়ি নিয়ে যাওয়া বা অ্যাম্বুলেন্স যাওয়ার সময় বিরাট অসুবিধা হয়। অনেক সময় আগুন লাগতে পারে, ফায়ার ব্রিগেড যাওয়ার থাকে, কিন্তু যেভাবে জাম থাকে একটা গাড়ি খুব সহজে যাওয়া মুশকিল হয়ে যায়।
শ্রীভূমি জেলায় পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে বদরপুর ও কালীগঞ্জ পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে 2 মাদক পাচারকারীকে। ধৃতদের মধ্যে রয়েছে এক স্থানীয় অগপ নেতা। শ্রীভূমি জেলার বদরপুর ও কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার। মঙ্গলবার গভীর রাতে বদরপুর থানার অন্তর্গত বাঙ্গা স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ধৃত 2 অভিযুক্তের নাম আনোয়ার হোসেন ও শাকিল উদ্দিন। দুজনেরই বাড়ি শ্রীভূমি জেলার কনকলস গ্রামে। পুলিশের দাবি, আনোয়ার হোসেন স্থানীয় অগপের এক নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীভূমির পুলিশ সুপার নীলাদলের নির্দেশে কালীগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ মহিদুজ্জামান এবং মালুয়া পিআইসির ইনচার্জ শুভম পালের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে AS108883 নম্বরের একটি মোটরসাইকেল থেকে 30টি সাবানের বাক্সকে লুকিয়ে রাখা প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চয়কৈ আমি প্ৰচেষ্টা অব্যাহত আছে। মাননীয় আৰক্ষী SSP মহোদয়ৰ নেতৃত্বত আমি আপোনাক দেখিছে, বিভিন্ন সময়ত আমাৰ শ্ৰীভূমি জিলাৰ বিভিন্ন অঞ্চলত আমি ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি আমাৰ অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু সফলতা পাবলৈ সক্ষম হৈছোঁ। আমি চেষ্টা কৰিছোঁ যাতে ইয়াক সমূলে নিৰ্মূল কৰোঁ। আমি অকল ইয়াক দেখা যায় যে আমাৰ শ্ৰীভূমি জিলাক ৰুট হিচাপে ব্যৱহাৰ কৰে বাংলাদেশলৈ ইয়াবা টেবলেট নিবলৈ, ত্ৰিপুৰা থৈ যিবৰ কাৰণে বা অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈ ইয়াৰ পৰা হেৰইন বা অন্য নিচাজাতীয় দ্ৰব্য যি ওপৰৰ পৰা আহে নিবৰ কাৰণে। গতিকে তাত আমি বাধাৰ প্ৰাচীৰ হিচাপে শ্ৰীভূমি পুলিচ থিয় হ'বলৈ চেষ্টা কৰিছোঁ। আমাৰ সকলোৱে লাগি আছে আৰু তাৰ ভিতৰত আজি এটা সফলতা বুলি ক'ম যে প্ৰায় সন্দেহজনক হেৰইন প্ৰায় আধা কেজিৰ ওচৰ আমি প্ৰায় 1 কোটি টকা মূল্যৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু শাকিল উদ্দিন এজন অভিযুক্ত আৰু এজন আনোৱাৰ হোসেন, 2জন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ। আৰু যিখিনি আমাৰ বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকৰ কথা আছে সেইখিনি আমি যিহেতু বৰ্তমান জব্দ হৈছে, বাকী আমি অনুসন্ধান কৰিম। আৰু মূলতঃ কোনো কথা হৈছে যে আমি সষ্টম আছোঁ শ্ৰীভূমি আৰক্ষী প্ৰশাসন, যাতে যি ড্ৰাগছৰ যি ব্যাধি আমাৰ সমাজক যি গ্ৰাস কৰে, নতুন উঠি অহা প্ৰজন্মক গ্ৰাস কৰে, কিছুমান কম পইচাৰ লোভত গৈ পেলাই তেওঁলোকে গৈ জেলতে গোটেই জীৱন কটাব লগা হয়। তেনেকুৱা ধৰণৰ এই গোটেই মাছ আঁতৰিব পাৰে, সুস্থ আগবাঢ়িব পাৰে। চৰকাৰৰ যি আমাৰ এটা আছে, সেই লক্ষ্য আছে, যি ইচ্ছা আছে, সেইমতে আৰক্ষীয়ে কাম কৰিব পাৰে, তাৰ আমি চেষ্টা অব্যাহত ৰাখিছোঁ। মই কৈছোঁ বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড, বেকৱাৰ্ড ক'ৰ পৰা আনিছিলে, ক'লৈ নিছে, এই গোটেইখিনি যদি আমি চাব পাৰোঁ, সেইটো আমি যিহেতু আমাৰ বেলেগ ঠাইতকৈ, অসমৰ বেলেগ ঠাইতকৈ আমাৰ যেতিয়া কাছাৰৰ কথা আহে, যেতিয়া শ্ৰীভূমিৰ কথা বিশেষকৈ আহে, তেতিয়া আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ যি আমাৰ স্পৰ্শ আছে, স্পৰ্শকাতৰ হয়, চেঞ্চিটিভ হয়। গতিকে সেই এংগলৰ পৰা চাব লাগিব। বেলেগ ধৰণৰ ড্ৰাগছৰ লগতে বেলেগ ধৰণৰ এক্সচেঞ্জ, বেলেগ ধৰণৰ আৰু ষড়যন্ত্ৰ আছে নেকি, সেই দিশতো আমি অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ। NDPS আছে যে আমাৰ যি তেওঁলোকৰ প্ৰপাৰ্টি জব্দ কৰাৰ কাৰণে প্ৰভিজন আছে। আমি সেইখিনিৰ কাৰণে যোন মালিক পৰ্যায়ৰ যোনে চলায়, তেওঁলোকৰ যি ইয়াত ব্যৱসায় কৰিয়ে যোনে কৰিছে, তেখেতক আমি তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ আৰু আগন্তুক পৰ্যায়ত সেই বিষয়ে আপোনালোকে নিশ্চয় জানিবলৈ পাব। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।